আসলে এক বছরের মাথায় এসে মানে সবাই যে বলছে আসলে লাভ কি হলো, অর্জন কি হলো, কেউ কেউ বলছে আগেই ভালো ছিলাম, সেই একটা টার্ম প্রচলিত হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে একটু আপনার কাছে শুনতে চাইবো। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আগে চাঁদা দিতাম 1,00,000 টাকা, এখন দিচ্ছি 5, এখন ব্যবসায়ীদেরকে 5,00,000 টাকা চাঁদা দিতে হচ্ছে। কিছুক্ষণ আগে আমার আর একটা অনুষ্ঠানে কথা বলছিলেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি বলছেন যে আগে, আপনিও বলছিলেন যে আগেও যেভাবে হতো ঠিক একইভাবে হচ্ছে। তিনি বলছেন যে আগে অবিচার হতো, অন্যায় হতো, এখন তার দ্বিগুণ মাত্রায় সেটি হচ্ছে। তাহলে তো আগে হ্যাঁ, আগে আগে যদি চাঁদা ধরেন 10 টাকা হতো, এখন এটা 100 টাকা হয়েছে, পরিমাণ বাড়ছে। আবার দেখেন চাঁদা আবার কি, কেউ চাঁদা নিলে হয় এটা, কেউ নিলে হয় চাঁদা, কেউ নিলে হয় ডোনেশন, কেউ নিলে হয় হাদিয়া, কেউ নিলে হয় অনুদান, কেউ নিলে হয় ফান্ড। এই নামকরণ হয়ে গেছে এবং সব জায়গায় পরিমাণ, ঘুষের পরিমাণও বেড়ে গেছে। এখন নাকি সবাই ঘুষ নেওয়ার সময় বলে এখন ঘুষ নেওয়া খুব কঠিন, বেশি দেওয়া লাগবে। সব জায়গায় বেশি, এবং সবাই চাঁদাবাজিতে একদম ধরেন পুরা বাংলাদেশ চাঁদাবাজিতে ছেয়ে গেছে। সবাই, অনেকে এসে দোষ পায়, অমকে চাঁদাবাজি করে, অমক পার্টি চাঁদাবাজি করে। চাঁদাবাজি কিন্তু সবাই করতেছে, হাদিয়া এলাও করতেছে, আবার ফান্ড এলাও করতেছে, ডোনেশন এলাও করতেছে, সবাই চাঁদা। এবং চাঁদার যদি বড় অঙ্কের বাল্ক পরিমাণ চাঁদার কথা বলেন, তাহলে এনসিপির নেতারা বড় অঙ্কের চাঁদা নিচ্ছে এখন। হ্যাঁ, আর বিএনপির যারা সদস্য, তারা যারা চাঁদা নিচ্ছে, তারা কিন্তু নিচ্ছে ওই আওয়ামী লীগ যে সব জায়গায় রাস্তাঘাটে চাঁদা নিত সেগুলো নিচ্ছে। হ্যাঁ, কিন্তু এনসিপি এই দেশের বড় বড় ব্যবসায়ীর কাছে ডোনেশন নামে চাঁদা নিচ্ছে, বড় বড় চাঁদা নিচ্ছে। আবার ঘুষ, সব কাজের ঘুষ এখন পরিমাণ বেড়ে গেছে। ধরেন বলা হচ্ছে যারা, যে ধরেন প্রশাসন বলেন, পুলিশ বলেন, তারা বললেন এই যে কালকে টেলিভিশনে আসতেছি, গভীর রাতে আসার সময় দেখি যে লাইন ধরে গেছে। কি, আমার ড্রাইভার বললো, যে ওই টেলিভিশন ড্রাইভার বললো যে স্যার দেখলেন না, এটা চাঁদা দিতেছে, পুলিশ চাঁদা দিচ্ছে, বুঝছেন? অর্থাৎ চাঁদার পরিমাণও বেড়ে গেছে। তার চাঁদা ডাবল হয়ে গেছে, 1.5 গুণ, কমপক্ষে 1.5 গুণ, সব চাঁদা বেড়ে গেছে। তাহলে যদি একটু এই জন্য আমি বলতে চাই জনাব এম এ আজিজ, তাহলে কথা হলো যে কি কি জায়গায় উন্নতি হলো? ঘুষের অঙ্কে উন্নতি হয়েছে, চাঁদাবাজিতে সংখ্যা সেখানেও একটা অঙ্কে উন্নতি হয়েছে, মামলা বাণিজ্য, আমরা সম্প্রতি আলোচনায় আসে যে মামলা বাণিজ্যেও বেশ উন্নতি হয়েছে, মানে সেখানে বেড়েছে আর কি, এগুলো হচ্ছে বেড়েছে। কাজটা কি হয়েছে এক বছরে? না, আমি কালকে প্রথম আলোতে একটা গোল টেবিল হয়েছিল, সেখানে দেবপ্রিয় বলছেন যে সরকারের মধ্যে সরকার আছে। আইনজীবী সারা হোসেন বলছে এমন ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে আদালতেও, যে রায় তো দূরের কথা, আদেশও দিবে কে? আর হোসেন জিল্লুর রহমান বললে 1 বছর হতে চলেছে, এখন শক্তভাবে হিসাব নেওয়ার সুযোগ প্রয়োজন। হ্যাঁ, তার মানে, এবং অন্যান্য যারা কথা বলছে কেউ পজিটিভ কথা বলতে পারে না। দেশটা একদম শূন্যে ভাসতেছে, কিচ্ছু নাই, অর্থনীতি বেহাল, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো বিনিয়োগ নাই। বিশ্ব ব্যাংক বলেছে 3.3% জিডিপি হবে সামনের বছরে। আপনার আইএমএফ এর যে লোন, সব শর্ত মেনে নিচ্ছে, বাজার এখন বেড়ে গেছে। তারপরে আপনার দেখেন আমেরিকার সাথে সব দেশ, আপনার দেখেন ভারত বলেন, ইন্দোনেশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, সবাই উপরে ট্যাক্স বসাইছিল, সব ট্যাক্স কমাইছে, কেউ 15% করছে, কেউ 20% করছে, আমাদেরটা 35% করছে। এইটাকে কমাইতে পারে নাই। ফার্স্ট দরবার আবার করবে, ওভার টেলিফোন, জুমে করবে, এটা কমবে কিনা জানি না, তবে শুনেছি যে এটা জানা গেছে যে ওই সময় নাকি গোপন চুক্তি হয়েছে, চুক্তিতে অনেক ডালপালা মেলেছে। কেউ বলছে, অনেক সময় সন্দেহ করা হচ্ছে যে চীনের বিনিয়োগ যেহেতু এখন বেশি এসে গেছে, চীনের সম্পর্ক বেশি, সুতরাং কেন চীনের এত বিনিয়োগ বেশি হবে, এটা কাট করতে হবে। 2 হলো আমাদের, তাদের আমেরিকা থেকে ইম্পোর্ট বাড়াইতে হবে আমাদের। এটা এই জন্য ইতিমধ্যে আপনার গম ইম্পোর্ট করে ফেলছে বাংলাদেশ। তারপরে আপনার দেখেন, হয়তো গোপনে অনেকে মনে করে যে ধরেন নিউ মারিন কন্টেইনার, এটা নিয়ে আলোচনা হচ্ছিল, করিডোর নিয়ে আলোচনা হচ্ছিল, এটার জন্য এগ্রিমেন্ট হয়ে গেছে কিনা সন্দেহ। আবার ফের দেখেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এখানে করে দিছে, সেখানে অনেকগুলো অবশ্য প্ল্যান করা আছে যে কি কি কাজ করতে পারবে, করবে না। কিন্তু ধরেন মানবাধিকার কমিশনের কাছে আমাদের এখানে সংগঠন আছে, সমকামীরা যায় অফিসে দাঁড়ায় গেল যে আমাদের রাইট নাই, আমাদের কেউ স্বীকৃতি দেয় না। তো মানবাধিকার কমিশন বলতে পক্ষে,
এবং মানবাধিকার কমিশনের যে প্রধান হয়ে আসতেছেন সেও নাকি সমকামী। বলেন বাংলাদেশের কালচারে এটা চলে? সে তো দাবি করবে এখন তো সমকামী তাহলে উন্মুক্ত করে দিবেন, তার মানে সেক্স উন্মুক্ত করে দিবেন, সেক্সুয়াল ইয়াও উন্মুক্ত। এখন মানবাধিকার কমিশন যদি বলে চিটাগাং হিল ট্যাক্স থেকে আর্মি প্রত্যাহার করে দেন, ওরা ওখানে হিলের লোকজন আসে আপনার মানবাধিকার কমিশনের অফিসের সামনে আসলো, আমাদের রাইট নাই, আর্মি মেরে ফেলে, এই করে সেই করে, এইটা নাই সেইটা নাই। হ্যাঁ, তো তাহলে তো আপনার ওখানেও মানবাধিকার কমিশন করবে যে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আবার এটার উল্টো দিকেও ভালো হচ্ছে যে হয়তো মানবাধিকার কমিশনকে এই জন্যই আনা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করবে তার বৈধতা ওরা ঘোষণা করবে যে ঠিক আছে ঠিক আছে। কিন্তু এখন যদি ইলেকশন সত্যি সত্যি হয়ে যায় তাহলে তো ওনার এই সুযোগ থাকলো না। মাঝখানে রীতিমতো একটা সমস্যা ঘাড়ে চাপাই দিয়ে গেল বাংলাদেশের উপরে। এই জন্য আমি বলছি দেশটা খুব বিপদে আছে। ধরেন বিশ্ব ব্যাংক বলছে যে আমাদের জিডিপি গ্রোথ হবে 3.3%। 3.3% মানে কি? আপনার দুর্ভিক্ষ হবে, তো দেশে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশের ইতিহাসে 74 সালের দুর্ভিক্ষেও তো এত জিডিপির নিচে নামে নাই, আপনি বলেন। সুতরাং 3.3% যদি জিডিপি গ্রোথ হয়, আমাদের কোনো ইনকাম কিচ্ছু নাই, একমাত্র প্রবাসী আয় আসতেছে, তাও আবার শুনলাম যে ফরমাল চ্যানেলে মাত্র 5% আসে। অথচ আমাদের সরকার কিভাবে হিসাব দেয় আমি তো মাথায় ধরে না। হ্যাঁ, হুন্ডিতে আসে, এটার হিসাব দেয় কি করে জানি না। তো সবই তো নড়বড়। এখন IMF টাকা দিছে, এখন ব্যাংকের রিজার্ভ বাড়ছে, এটা খরচ হয়ে যাবে। এখন তো IMF এর লোনের সব শর্ত পূরণ করছে। আপনার ধরেন সব বাজারের সব কিছু দাম বেড়ে গেছে। আপনার বিদ্যুৎ, ইলেকট্রিসিটির হচ্ছে জীবন জীবিকার লাইফ লাইন, সেটারও দাম বেড়ে গেছে, সবকিছুর দাম বেড়ে গেছে। আপনি দেখেন আর এই 3 মাস 6 মাস পরে সবকিছুর দাম বেড়ে বেহাল অবস্থা হয়ে যাবে। এদিকে মিডিল ইনকাম গ্রুপ, নিম্ন আয়ের মানুষ হয়ে গেছে। আপনি তো আমেরিকায় আছেন, নিশ্চিন্তে আছেন, আমাদের বড় কষ্ট, খাওয়ারও কষ্ট হবে, থাকা তো দূরের কথা, খাওয়া নেই, জীবন বাঁচানো নেই, কষ্ট। এই জন্য দেশের অবস্থা খুব খারাপ, খুব খারাপ বলছেন। তাহলে মানে তখন এই যদি আপনাদের মানে পর্যালোচনা হয় তাহলে তো মানুষের মধ্যে, যেটি আরেকটি অনুষ্ঠানে মোস্তফা ফিরোজ বলছিলেন, এর আগেও বিভিন্ন সময় তিনি বলেছেন যে মানুষ ভাববে আগেই ভালো ছিলাম, মানে সেই বক্তব্যটা, বা রুহিন হোসেন প্রিন্সও গতকালের সভা শেষে তিনি বলছেন অসচেতন ভাবে তো মানুষ ভাবতেই পারে, তুলনা করতেই পারে বা বলতেই পারে যে আগেই ভালো ছিলাম। এটি একটা আওয়ামী বয়ান আছে, আগেই ভালো ছিলাম, তাহলে সেই বয়ানটাই কি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? না না, বয়ান না, বয়ানের অর্থ কিন্তু বানানো, একটা জিনিস চালু করা। সাধারণ লোক, রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, যারা খুবই অল্প আয়ের লোক, তারা তো এখন আপনি ধরেন আমি তো সহজে রিক্সায় উঠি না, পয়সা দিতে হয় বেশি, উঠি না, তো ওদের তো ইনকাম কমে গেছে। তারপরে আপনার একটা রিক্সা, এখন সব রিক্সা ব্যাটারি চালিত হয়ে গেছে। তো যারা মালিক, এই রিক্সার মালিক, তারা তো আপনার ওই আপনার ব্যাটারির যে চার্জ দেয় রাখে, ওখানে তো কম পয়সা দেয়, আন্ডারস্ট্যান্ডিং করে কম পয়সা দেয়। কিন্তু রিক্সা চালকের, বেবি ট্যাক্সি চালকের, মোটরসাইকেল চালকের, তাদের কিন্তু জমা দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং সে দিবে কোথায়? সে তো বলে যে তার হলো পেটের ক্ষুধা, সে বলে যে আগেই তো আয় বেশি হতো, তো আগেই ভালো ছিল, এরকম বলে। তো বলে না তা না, বলে তো, এটা সত্যই বলে, অনেকেই বলে। যদি এটি সত্য বয়ান, আর একটি বয়ানের কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার দেখছিলাম, তিনি বলছেন দেশে দক্ষিণপন্থীদের হাতে দেশ চলে যাচ্ছে, এবং তিনি বলছেন যে এটিতে তিনি উদ্বিগ্ন, দেশে দক্ষিণপন্থার। এই কথাটি শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশে বিদেশে এটি প্রচার করে তিনি তার ক্ষমতায় থাকাকে জাস্টিফাই করতেন, যে তিনি যদি ক্ষমতা ছাড়েন তাহলে দেশে উগ্রবাদ এর বিস্তার ঘটবে, দক্ষিণপন্থীদের হাতে চলে যাবে। এখন তো এই কথা বলছিলেন, এটিও কি একটা বাস্তবতা? মানে এটা বাস্তবতা। কারণ আপনি খেয়াল করে দেখেন, ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছিল, সেখানে অনেক প্রোগ্রেস হচ্ছিল। হঠাৎ করে আপনি দেখেন দক্ষিণপন্থী বলতে জামাত, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, আরো ছোটখাটো দল আছে, এবি পার্টি আছে, এনসিপি আছে, এরা মিলে রাস্তায় যেয়ে বললো আনুপাতিক নির্বাচন চাই, দিয়ে আলটিমেটাম দিয়ে দিল। তো এবং তারা কিন্তু দেখা গেছে যে তারা যা দাবি করে ডক্টর ইউনূসের সরকার তাই মানে। যেমন ধরেন আওয়ামী লীগের যে অ্যাক্টিভিটিস স্থগিত করা হলো, তিনি বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন আমাদের কোনো দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই,
অথচ দেখা গেল যে রাস্তায় নামলে 144 ধারা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির চারপাশে দেওয়া ছিল। এটা ব্রেক করে তারা আসলো এবং 1 ঘন্টার আলটিমেটাম দিল, দাবি মানা হয়ে গেল, এক্সিকিউটিভ অর্ডারে বন্ধ করে দিল। তার মানে ওটার থেকেই মনে হয় আবার ঠান্ডা পানি টানি দিয়ে তাদের আরামও দেওয়া হলো। তো সুতরাং এতে মনে হয় যে এই দলগুলি যা বলে, দাবি করে, সেইগুলো তিনি বরাবরই মানছেন, এরা দাবি করলেই মানছেন। তাহলে এই জন্য কথা উঠেছে। জনাব এম এ আজিজ, তাহলে কি এই যেমন ধরেন আপনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না, এরকম একটা অবস্থান থাকলেও বা কোনো দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নেই এরকম অবস্থান থাকলেও সেই অবস্থান থেকে সরে এসে দাবির প্রেক্ষিতে মেনে নিলেন, যেটি আপনিও বললেন। আরো যেটি আমরা শুনেছিলাম সরকারের কাছ থেকে যে 30 কার্য দিবসের মধ্যে জুলাই সনদ হবে, কিন্তু সেটিও বেমালুম, সেটাই আর হলো না বা হতে দেওয়া হলো না। যাই হোক, এখন বলছেন যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, সেটিও কি সরকার আস্তে আস্তে ভুলে যাবে বা চাপের মুখে সেখান থেকেও সরে যাবে না? শোনেন, বেশ কয়েকবার যখন দেশটা আউলা যায় তখন কিন্তু দলগুলোকে ডাকে দেশকে, দেশের জনগণকে এবং বিশ্বকে বুঝায় যে ওই জুলাই গণ অভ্যুত্থানের সব দল একতাবদ্ধ আছে। এবারেও যে এটা একটু ফেজ ওয়াইজ ডাকছে, 3বারে ডাকছে, এটাও যে এটা হবে না এটা কিন্তু নিশ্চয়তা নেই। কারণ তিনি যে কখন নির্বাচন দিবেন, কয় তারিখে নির্বাচন দিবেন, আমি মুসলমান হিসাবে বলতে পারি আল্লাহ জানে আর উনি নিজে জানে, আর কেউ জানে না। উনি তো তারিখ মুখ দিয়ে বের করে নেই। উনি যতই মোস্তফা জালাল হায়দার বলেছেন, তিনি সিনিয়র লোক, আমি বিশ্বাস করতে চাই, কিন্তু আমি তো বললাম আমি চেক করেছি, তারা তো এটা তো চাপ এসেছে, তো বিএনপির থেকে চাপ এসছে, এটা সত্য। এবং এই চাপ তো এই কথা উঠছে, আমি নিজেও বলেছি, আপনিও তো ছোট মানুষ ছিলেন। পাকিস্তানের যখন আইয়ুব খাঁ ক্ষমতায়, তখন এনএসএফ ছিল আইয়ুব খাঁর ছাত্র সংগঠন। এই এনএসএফ কে কোনোভাবেই দমন করা যাচ্ছিল না। তাদের নির্যাতন, হামলা, মামলায় তারা সব সময় এ দেশের কোনো আন্দোলন গড়ে উঠতে পারছিল না। তখন কিন্তু আপনার 3জন ব্যক্তি, মন্টু, খসরু এবং সেলিম, হ্যাঁ, তারা ছাত্রলীগ করত। তারা তখন এই এনএসএফ কে কিন্তু দমন করার পরে 69-এর আন্দোলন হয়। সেই আন্দোলন শেষ পর্যন্ত স্বাধীনতা পরিণত হয়। তো এখন যেটা হয়েছে, এই যে এনসিপির ধরেন নাহিদ সাহেব আজকেও বলেছে, কোন জায়গায় সবাই বলেছে, সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হওয়া সম্ভব না, এটা বলছে। তো উনি ওই জায়গায় আছে। তার মানে আমি 2টা টেলিভিশনে গতকাল এবং পরশুদিনও বলেছি, এই এনসিপি এখন ছোট এনএসএফ হয়েছে। এই এনএসএফ কে যদি ধাওয়া দেওয়া যায় তাহলে দেখবেন এই ইউনূস সাহেব ডিজার্ভ হবে, তাছাড়া হবে না। কারণ এই এনএসএফ, এই এনসিপি অর্থাৎ ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, সে বলেছে ওখানে গডফাদার আছে, মাস্টার মাইন্ড আছে, সব আছে, তাদের কথা সবসময় মানা হয়। সুতরাং তারা তাদের উপরে ভর করেছে জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, অন্যান্য পার্টি। সুতরাং এই এনসিপি কে যদি কাবু করা যায়, এবং তারা তো আপনি দেখেন চাঁদাবাজির থেকে শুরু করে মব সন্ত্রাস, এড়ে নামাও, ওরে ধরাও, এই যে এখন আবার ধরেন আওয়ামী লীগ অফিস বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিস, সে পুরানো অফিস, সেটাকে রিনোভেট করে বিল্ডিং তুলছে, সেখানে সাইনবোর্ড টানায় দিচ্ছে, এটা নাকি কি গণ অভ্যুত্থানের অফিস হবে নাকি ইনস্টিটিউট হবে বলেন। ওটা রেজিস্টার, দলিল করা, ওটাকে একটা বিল্ডিং দখল করতেছে। এটা কি একটা দেশের কোনো শেষ হবে না? দখল করা, একে চাকরি দেওয়া, একে ধরেন আমাদের টেলিভিশনে, আমাদের ধরেন প্রেস ক্লাবে প্রথম দিকে এসেই আপনার তখন ছিল সমন্বয়কারীর একটা তালিকা, কে ধরায় দিচ্ছে জানি না, তালিকা দিলে এরা ফেসিবাদের দোষর, বাস প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেল। প্রেস ক্লাবের মেম্বারশিপের সাথে ফেসিবাদের দোষর কি দোষর না সেটার কি সম্পর্ক? আমি অপরাধ করলে বিচার হবে, সমস্যা নাই, আইনের ঊর্ধ্বে তো আমি না, কিন্তু প্রেস ক্লাবের মেম্বারশিপ যাবে কেন? আপনি বলেন কৃষিমন্ত্রী রাজ্জাক সাহেব, তিনি তো কৃষিমন্ত্রী, তার তো কৃষি অ্যাসোসিয়েশন তার মেম্বারশিপ যায় নাই, আমাদের মেম্বারশিপ যাবে কেন বলেন? আপনি দেখেন পৃথিবীতে নজির নাই, ঢালাও ভাবে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে, আমারটাও বাতিল করছে। আমাকে একজন বলল উচ্চত কর্মকর্তা, আপনি এসে একটা অ্যাক্রিডিটেশন কার্ড নেন। আমি বললাম যে এই সরকার থাকতে আমি কোনো অ্যাক্রিডিটেশন কার্ড নেব না, কারণ এটা অযৌক্তিক। অবশ্যই স্বীকার করেছে, আপনার প্রেস সেক্রেটারি বলছে এটা ভুল হয়েছে বলছে। তো আমার কথা হচ্ছে যে আপনার ভুল তো সরকারের থেকে ভুল করা যাবে না, তো
আমি আপনাকে খুন করলাম, করে বললাম যে আমাকে ভুল করে দেন, মাফ করি, তা তো হয় না। পৃথিবীতে কোন দেশে আছে একবারে কিসের কার্ড বাতিল করে দেয়? তারপরে আপনি দেখেন অনেকগুলো সাংবাদিককে ধরা হয়েছে, এর ভিতরে অনেকেই অনেক টাকার মালিক আছে, আমি জানি। তাদের বিচার হোক, দুর্নীতির দায়ে বিচার হোক, কিন্তু সবারই অধিকাংশই কেসে খুনের কেস দিয়ে দিছে, হত্যার মামলা। বলেন কোন সাংবাদিক হত্যা করছে? বলেন। আমি অপরাধ করলে আমার বিচার হোক, সমস্যা নেই, আমাকে ধরে নিয়ে এখন হত্যা মামলা, মামলা হলেই গ্রেপ্তার নয়। আইন উপদেষ্টা এটা বলছেন যে মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্ত করে যদি পাওয়া যায়, প্রাথমিকভাবে সত্যতা পাওয়া যায়, তাহলেই গ্রেপ্তার। তাহলে বলছে যা, তাহলে হচ্ছে না কেন? নাকি এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে, নাকি সরকার চাইছেই না? না, এই জন্যই তো বলা হয় দেবপ্রিয়র ভাষায় সরকারের ভিতরে সরকার আছে, সরকারের ভিতরে সরকার আছে। আইনও করে ফেলছে যে 24 ঘন্টার ভিতরে যাকে গ্রেপ্তার করা হবে তার পরিবারকে জানাইতে হবে এবং প্রাইমারি তদন্ত করে দোষী হলে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু এটা কার্যকরী হচ্ছে না। অথচ আইন এই সরকার করছে। হ্যাঁ, সংবিধানে আছে, পুলিশ আইনেও আছে যে আপনি সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না, গভীর রাতে গ্রেপ্তার করতে পারবেন না, অনেক নিয়ম আছে, কিছুই মানে না। অর্থাৎ আওয়ামী লীগের সময়, ফ্যাসিবাদের সময় যা ঘটছে ঠিক একই জিনিস অনুকরণ করা হচ্ছে, একটুও পার্থক্য নেই। অথচ দেশটা স্ট্রিম লাইনে আসতে পারে নাই, প্রশাসন ঠিক নাই, পুলিশ ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, কোনো একটি সেক্টর ঠিক নাই, দেশটা একদম একদম বিকল হয়ে গেছে। এবং আমি অর্থনীতিবিদ না, আমার কথা শুনে রাখেন, 26 সালে দেশে দুর্ভিক্ষ হচ্ছে এবং এই দুর্ভিক্ষ যদি ঠেকানো না যায় এই রাষ্ট্র ফেল স্টেটের দিকে যাবে, আপনি মনে রাখেন। আমি বলে দিচ্ছি, আমি দেবপ্রিয়র মতো, ভট্টাচার্যের মতো অর্থনীতিবিদ না, কিন্তু আমার অভিজ্ঞতা বলে, কারণ আমার জন্ম হচ্ছে 54-এ, সুতরাং আমি চোখে দেখেছি সবকিছু। আপনার থিওরি দিয়ে বললে তো আমি বিশ্বাস করবো না, আমি যেটা চোখে দেখেছি, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার আকাঙ্ক্ষা আছে এই দেশ কিভাবে চলবে, এটার আকাঙ্ক্ষা আমারও আছে। 71 সালে যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি সেটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সুতরাং আমি কথা বলবো, পূর্বাভাসের কথা আপনি বলবেন 26 সালে দুর্ভিক্ষ হবে, নিঃসন্দেহে খুবই ভয়ঙ্কর বিষয়টি। আপনিও বলছেন, মানে দেবপ্রিয় ভট্টাচার্যকে বারবার রেফার করছেন সরকারের ভেতরে সরকার আছে, এই প্রশ্নটা কয়েকদিন ধরে খুবই উত্থাপিত হচ্ছে, আপনার কাছে একটু করতে চাই, কারা সেই সরকারের ভেতরে সরকার? সরকারের ভিতরে ধরেন, এই যে ধরেন আপনার জামাত ইসলাম আছে, এনসিপি আছে, এদের নেতা, এনসিপির নেতা 2টা মন্ত্রী আছে না, এখন উপদেষ্টা আছে না, তারা তাদের মাধ্যমে জামাত ইসলাম তাদের ভিতরে হয়তো খেলে। হ্যাঁ, এবং এই 2 ছেলে যদি স্বীকার না করলে তো দেখেন না, সজীব ভুইয়া সে সিদ্ধান্ত দেয়, সবকিছুতে সিদ্ধান্ত নেয় আপনার অথচ তার ব্যাপারে কত বদনাম, এগুলোর কোনো বিচার নাই, কোনো সমস্যা নাই। এবং তারা সবাই এই উপরের সারি যতগুলো আছে সবগুলা এই ছাত্ররা, ছাত্ররা এখন তো এনসিপি পলিটিক্যাল পার্টি করলে মাইন্ড করে, তারা এখন রাজনীতিবিদ। আর রাজনীতিবিদ সজীব ভুইয়া তো অনার্স মাস্টার্স পাস করে নাই, আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ওখানে মব সন্ত্রাসের ভয় দেখায় সার্টিফিকেট লয়ে নেব। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কোনোদিন ওই প্রাইভেট ছোট ইউনিভার্সিটি যায়? বলেন, গেছে তো, একটা সার্টিফিকেট লয়ে নেবো। তো এই জন্যই বলছি যে এই জন্য এটা ভিন্ন ধরনের একটা এনএসএফ বাংলাদেশে চলছে, এদেরকে নিবৃত্ত না করতে পারলে এই দেশের এই রকম এলোমেলো, দেশটা যে এলোমেলো হয়ে গেছে এটা রক্ষা করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছে যে এই দল ফুলে ভাবে বড় হবে, বড় করার জন্য সময় নিতে চাইছে, কিন্তু এই দল, তারও তো আক্কল কিছু আছে, এই দল কিন্তু দিনে দিনে ছোট হচ্ছে, কারণ 52 সাল থেকে 2024 সাল পর্যন্ত আসলে সরকারের কাছ থেকে, আপনারা বিভিন্ন সময় সরকারের বা অনেক রাজনৈতিক দলের সাথে কথা বলেন, সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা, যাই হোক, আপনি বলছিলেন যে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হয় কিনা, হয় এখন মেয়াজি, অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়, যাই হোক সেটা আলোচনার বিষয়বস্তু না, কিন্তু আমার জানা আছে বলে আমি বললাম বিষয়টা। আপনি বলছেন যে মানে এনসিপি মানে কি বড় দল করবার যে চেষ্টা, আপনি কি কোনো ব্যাখ্যা পেয়েছেন কখনো সরকারের কাছ থেকে যে কোন মাপকাঠিতে এনসিপি কে আসলে প্রথম সারির দলের মধ্যে নেওয়া হচ্ছে? এই ব্যাখ্যাটা কি কখনো জুটেছে? ধরেন সেই বিনিয়োগ সম্মেলন থেকে দেখলাম 3টি দলকে ডাকা হলো, তার মধ্যে এনসিপি ছিল, বিএনপি, জামাত, এনসিপি। এখন প্রথম দিন যেই বৈঠক করলো ডক্টর ইউনূস, তখন 4টি দলকে, সেখানে আবার ইসলামী আন্দোলন যোগ হলেন। কোন বিবেচনায় এটা ঠিক করা হচ্ছে? ধরেন আমাদের কাছে যে সাধারণ বিবেচনা আছে যে যেই দলের ভোটার বেশি বা যেই দল বেশিবার ক্ষমতায় থেকেছে, এরকম কোনো বিবেচনাতেই তো নাই, বরং দেখছি নির্বাচন কমিশনের নিবন্ধনের যে শর্ত,
200 ভোটারের স্বাক্ষর 25 উপজেলায়, সেটি আসলে এনসিপি দিতে পারে নাই, ফলে তার নিবন্ধনটা হয় নাই। 15 দিন আরো সময় দেওয়া হয়েছে এনসিপি কে সহ আরো যে দলগুলো আছে তাদেরকে। তাহলে কোন মাপকাঠিতে বড় দল হিসেবে বিবেচনা করছে? 144টা দল নির্বাচনের জন্য প্রেয়ার করছে, একটি দরখাস্ত টেকে নাই। প্রাইমারি সিলেকশনে একটি দরখাস্ত টেকে নাই। এরা পার্টি করবে, দেশের দায়িত্ব নেবে, আপনি বলেন। কিন্তু টাকা নেওয়ার সময়, ডোনেশন নেওয়ার সময় বুদ্ধির ঘাটতি হয় না, কিন্তু ফর্ম পূরণ করতে ঘাটতি হয়। আপনি বলেন, কাগজপত্র জমা দিবে, একটু কোয়ালিফাই করে নাই। এদেরটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশে বহুত রাজনৈতিক দল আছে, আর কোন দলই থাকা উচিত না। এটা এই দল মানে চাঁদাবাজ তৈরি করা, এই দলই থাকা উচিত না। সুতরাং আমি এই জন্য বলবো যে এখন আপনি দেখেন, শেখ হাসিনা আমি শেষ নির্বাচনে 3টা কিংস পার্টি করেছিল বড় বড় নেতাদের দিয়ে, এবং 300 সিটেই প্রার্থী দিয়েছিল ঘুরে ফিরে, তারা একটিরও জামানত থাকে নাই। আপনি দেখেন এই ছাত্ররা যে নির্বাচন করবে, হয়তো জামাতের সাথেও যদি করে, জামাতের কেউ 2-1টা পাস করবে, কিন্তু এনসিপির কেউ পাস করবে না। কারণ এরা এমন ভাবে বিতর্কিত হয়েছে এই দেশে, ভয়ঙ্কর বিতর্কিত হয়েছে। তাদের কোনো উপজেলায়, কোনো জায়গায়, কোনো জেলায় তেমন ছাত্র মানে সদস্যও নাই। তারা এই যে মিছিল করতে, পদযাত্রা করছে, শুনতে পারছি বিভিন্ন পার্টি থেকে সাপ্লাই দেওয়া হয়, সাপ্লাই দেওয়া হয়, তারা স্বীকার করবে না তাদের লোক। এটা আস্তে আস্তে কেমোথেরাপির মতো আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং আগামী নির্বাচন যে দিবে, ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, এই সময়ের ভিতরে আপনি দেখবেন অনেক প্রার্থী পাবে না, এবং প্রার্থী পাবে না, দিলেও এগুলোর একটারও জামানত থাকবে না। এবং এই যে 8 ব্যাচের ছাত্র এই বিজ্ঞানের যুগে ফ্রাস্ট্রেটেড হবে, এরা দেখবেন সব আপনার লুটেরা হবে, সব দেখবেন মিসক্রিয়েন্ট হয়ে যাবে, সমাজে একেবারে ধ্বংস হয়ে যাবে সমাজটা। এই 8টা ব্যাচ যখন নেক্সট ইলেকশনে ঢুকায় দিবেন, এরপরে সবগুলো ফেল করবে, ফেল করার পরে দেখবেন এই সমাজের এই 8টা জেনারেশন গ্যাপ হয়ে যাবে, যেখানে অটোমেশন আসবে, যেখানে আপনার প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে, সেখানে আপনার শিক্ষা সংস্কার কমিশন নেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও বলে নাই তোমরা বাবা ইলেকশনও তোমরা পড়াশোনাও করো, তোমরা সরকারও প্রেসার গ্রুপ করো। উনি প্রত্যেকটা ছাত্রকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে বসাই দিছে, এবং সেখান থেকে সব কমিশন খাচ্ছে, সব A to Z প্রতিযোগিতার সাথে খাচ্ছে। মানে এই ছাত্র জেনারেশন ভয়ঙ্কর ভাবে পুরো নষ্ট করে দিছে, এদের দ্বারা সম্ভব না। এই জন্যে আগে যে সব আন্দোলনে ছাত্ররা অগ্রভাগে থাকতো, দেশের জনগণ কিন্তু আস্থা রাখতো মুক্তির জন্য, যে এই ছাত্ররা এইবারে আন্দোলন করলেই আমরা মুক্তি পাবো। আমরাও কিন্তু 5ই আগস্টে ভাবেছিলাম যে আমরা স্বাধীনতার স্বাদটা পাবো, কিন্তু দেখেন সরকার, এই ইউনূস সরকার সবগুলো মন্ত্রীতে এই নাবালক পোলাপান ঢুকায় দিয়ে আপনার সব লুকতরাজে ঢুকায় দিছে। এখন ছাত্রদের মানসিকতা হচ্ছে বিসিএস দিবে না, ওরা একবারে এমপি হবে, একবারে মন্ত্রী হবে, ওদের ডাইরেক্ট এই নেশা চেপে না দিয়ে দিছে ওদেরকে। তো সুতরাং এরা তো ফ্রাস্ট্রেশন হবে। আবার আজকে বিজ্ঞানের যুগে আজকে বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা করা উচিত ছিল। আমি লিখেছি যে আগামী 10 বছর পরে আমাদের দেশে বুয়েট সহ কোন শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষা কাজে আসবে না। কারণ আপনি আমেরিকায় আছেন, আপনি জানেন এখন অপারেশন করে রোবট, আইটি সুইচে আইওটি আসবে, এখন সব বিজ্ঞান। আমাদের দেশেও তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি রোবটে চলে, কর্মচারী নাই, কর্মী নাই, কয়েকজন ম্যানেজমেন্টে কয়েকটা লোক আছে, দুইটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফুল। সমস্ত ক্ষেত্রে একটা বিপর্যয় নেমে আসবে বর্তমান পরিস্থিতির কারণে। আমি একটু আবারও সেই বৈঠকের প্রসঙ্গ থেকে আসতে চাই যে যেই 14 দলের এবং জোটের সাথে বৈঠক হলো, বৈঠকে যেখান থেকে শুরু করলাম আলোচনা, মোস্তফা জামাল হায়দার তিনি বলছেন যে এই বক্তব্য, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য বলা হচ্ছে যে তিনি বলছেন যে গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। এই বক্তব্যটা কি বুঝলেন? কারা গন্ডগোল লাগিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে? প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ সরকার সবসময় জঙ্গি আর স্বাধীনতা বিরোধী শক্তি, এটাকে পুঁজি করতো। এখন এই সরকার প্রথম থেকেই শুরু করছে ফেসিবাদ হচ্ছে পুঁজি, কোনো কিছু হলে এখন ওই ফেসিবাদরাই গন্ডগোল লাগাবে। সুতরাং নির্বাচন যদি ভণ্ডুল করতে চায়, উনি কইবে না যে এখন পরিস্থিতি যা, দেশের অবস্থা এই। তিনি তো একজন শিক্ষিত লোক, তিনি তো সারা বিশ্বে প্রখ্যাত লোক, তিনি তো বলতে পারতেন যে আমি এনজিও করছি, আমি তো চালাতে পারতেছি না, আমি বুঝতে। উনি বলছে তো সাক্ষাৎকারে, নিউ ইয়র্কের সাক্ষাৎকারে বলছে যে আমি যাদের চিনি তাদের উপদেষ্টা বানাইছি। এই যে ধরেন একটা স্কুলে যে
আপনার ফাইটার পড়ে এত ছাত্র মারা গেল, শিক্ষক মারা গেল, আপনি বলেন কোন স্বাস্থ্যমন্ত্রীকে দেখছেন, স্বাস্থ্য উপদেষ্টাকে দেখছেন? সে তার কোনো খবর নাই, কোনো খবর নাই। আবার এই যে আপনার হসপিটালে যে ছেলেদের দেখেন, কোনো দুর্যোগ ব্যবস্থাপনার কোনো ব্যবস্থা নেই। আমি ওই সাবেক ডিজি ফায়ার সার্ভিসের, তার সাথে একটা টক শো করতেছিলাম। সে বললো আমাকে যে রং, এই ছেলেদেরকে বেড়ে ফেলা হয়েছে, অর্ধেক ছেলে মারা গেছে এই কারণে যে কি, ওই ছেলে যারা আগুনে পুড়েছে তাদের প্রথম কাজই হচ্ছে ঠান্ডা পানির ভিতর পানি ফ্লো থাকবে, এই পানির ভিতর অর্থাৎ পাইপে যে পানি পড়ে এই পানির নিচে তাদেরকে দেওয়া, তাহলে তাদের জ্বালাপড়া কমবে এবং ক্ষত কমতে থাকবে। অথচ এই লোকগুলোকে নিয়ে সেই বার্ন হসপিটালে নিয়ে গেছে, পুরান ঢাকার মেডিকেলের ওই পাশে, নিতে নিতেই তো মানে লাইফ চলে গেছে 75%। তো এটা তো কোনো একটা পরিস্থিতি যেভাবে হ্যান্ডেল করতে হয়, স্বাস্থ্য উপদেষ্টা নাই, দুর্যোগ উপদেষ্টা নাই, ওখানে লাফায়া গেছে আইন উপদেষ্টা, ওখানে লাফায়া গেছে শিক্ষা উপদেষ্টা, ওখানে গেছে প্রেস সেক্রেটারি, তারপরে যেমন হাজতখানায় ধরে রাখে জেলখানায়, ঠিকের ভিতরে 8 ঘন্টা আটকায় রাখছে। হ্যাঁ, আর ওই ছাত্ররা ছুটে আইছে, আসে পরীক্ষা পিছানোর কথা কইছে, যা সেক্রেটারির ভিতরে ঢুকে গেছে। বলেন, ছাত্ররা থেকে আগে একবার ছোট প্রথম দিকে সচিবালয়ে ঢুকে অটোপাস নিয়ে গেছে। এবারে আপনি বলেন, শিক্ষা উপদেষ্টা রিজাইন করলো না, 2টা সেক্রেটারিকে সরাই দিল। আপনি বলেন তাহলে প্রশাসন কাজ করবে কিভাবে? আপনার শিক্ষা উপদেষ্টা তো রিজাইন করা উচিত ছিল, তারা ম্যানেজই করতে পারে নাই। এতগুলো শিশু সন্তান মারা গেছে, ম্যানেজ করতে পারে নাই তারা। এখন খালি সংখ্যা গুনতেছে, সংখ্যাও আগে দিতে পারে না। আমি জানি একটা টেলিভিশন মারা যাওয়ার হয়তো সেটি শিক্ষা উপদেষ্টাকে করতে পারতেন, কিন্তু শিক্ষা উপদেষ্টা এই যে বললেন যে শিক্ষা সচিব আসলে তাকে তিনি বলেছিলেন, কিন্তু শিক্ষা সচিব পড়তে দেন নাই। তাহলে শিক্ষা উপদেষ্টা আসলে কতটা কার্যকর উপদেষ্টা? তিনি অবশ্য পরে আবার বলছেন যে তিনি পদত্যাগ করবেন না স্বেচ্ছায়, কারণ তিনি তার দায়িত্বে কোনো ব্যত্যয় দেখেন নাই। ওই তো হোসেন মোহাম্মদ এরশাদের সময় যোগাযোগ মন্ত্রী ছিল, আমি নাম বলছি না, তিনিও একজন পত্রিকার মালিক, তিনি যোগাযোগ মন্ত্রী ছিল। তো ভারতে একটা বড় দুর্ঘটনা হয়েছিল রেলওয়ে, তো মন্ত্রী দায় নিয়ে রিজাইন করছে। তো আমাদের মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করছিল যে আপনি কি এরকম ভারতের যে অ্যাক্সিডেন্ট করছিল মন্ত্রী রিজাইন করছে, আপনি দায় নিয়ে রিজাইন করবেন কিনা? তার উত্তর ছিল, আমি কি ট্রেন চালাইছি? তো উনি তো আগুন লাগায় নাই, সুতরাং ওর তো দায় নাই। উনি শিক্ষা উপদেষ্টা আছে, উনি শিক্ষকতা জীবনে করেন নাই। হ্যাঁ, উনি শিক্ষা উপদেষ্টা। আপনার স্বাস্থ্য উপদেষ্টা বানাইছে, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বানায় রাখছিল, উনি এখন অসুস্থ নারী। এবং নিউ এজের ইন্টারভিউ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরবনে বলেছিল, আমি যাদেরকে চিনি তাদেরকে উপদেষ্টা বানাইছি। পরের দিকে উনি দেশে বিদেশে যত বিদেশি নাগরিক আছে তাদের এমনি ঢুকাইছেন। যে এটা তো একটা আন্তর্জাতিক সরকার হয়ে গেছে, দেশি সরকার নাই। তো এর ভিতরে 17 জন আছে বিদেশি নাগরিক এবং ভাই ব্রাদার কোটায় আসলে আসছেন উপদেষ্টারা। হ্যাঁ, ভাই ব্রাদার কোটা তো আছে, তো প্রেস উইংও আছে, ভাই ব্রাদার কোটা আছে। হ্যাঁ, সুতরাং উনার নিজস্ব লোক, উনি দেখবেন অধিকাংশ সিটির লোক আছে, আর উনি গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক বা উনার এনজিও লাইনের লোকজন সব উপদেষ্টা বানায় নিয়েছে। হ্যাঁ, আর কয়েকটা লোক নিচে আগে ছিল, ওই ধরেন আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, আর অর্থ উপদেষ্টা আছে। এই দুটো লোক খালি আমার কাছে মনে হয় বাইরে। এখন আপনি আসলে কি মনে করেন, এই যে পরিস্থিতি এতক্ষণ ধরে বিশ্লেষণ করছেন, ধরেন এই প্রেস সচিব যিনি মব বলেছিলেন মব, আসলে সেটিকে তিনি প্রেসার গ্রুপ বলতে প্রেফার করছেন, এখন তিনি সহ বাকি উপদেষ্টারা 9 ঘন্টা আটকে থাকলেন। তারপরে ধরেন 1 বছর আগে ছাত্ররা আন্দোলনরত ছাত্ররা তখন তৎকালীন ক্ষমতাসীনদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছিলেন। এখন বর্তমানে যারা আসলে আন্দোলনের ফলে ক্ষমতায় এসে বসলেন তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। সরকার আসলে কিছু বার্তা কি নিচ্ছে এখান থেকে বা পাচ্ছে? মানব নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস তো কথা বলে না। ওই যে তার প্রিয় ছাত্র ছিল আপনার ওই মাহমুদুর রহমান মান্না, ওনার সাথে একটা টেলিভিশনে ছিলাম, উনি বলতেছে যে উনি বক্তৃতা শোনে কিন্তু প্রশ্ন করলে মিটি হাসে, উত্তর দেয় না। বলেন একটা সরকার প্রধান, আসলে উনি সরকার চালানোর যোগ্যতা নাই। উনি এনজিও চালাতে পারে, কিন্তু উনি সরকার চালাতে লেজে কবরে করে ফেলছে। উনি এখন ইলেকশন যেটা
আকারে ইঙ্গিতে যায় বোঝা যায় উনি ইলেকশন ধরে মানিজ্যত সহকারে কেটে পড়ুক, কারণ ওনার চারণ ক্ষেত্র সারা বিশ্ব। আমার কাছে আগেও বলেছি, কালকেও বলেছি, ওনার সারা বিশ্ব চারণ ক্ষেত্র। এই বিশ্বের ভিতরে 54,000 বর্গ মাইল ধ্বংস হয়ে গেলে ওনার কিছু আসে যায় না, কিন্তু আমরা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে আছি। আমার মনে হয় আর কাল বিলম্ব করে না করে উনি ইলেকশন দিয়ে উনি চলে যাক। ওনার স্বীকার করা উচিত উনি সরকার চালাতে পারছে না, দেশ চালাতে পারছে না। উনি যে টিম দিছে ভোটের বিষয়টা আসে কিনা। আর একটা বিষয় একটু আলোচনায় আনি, যে সীমান্ত হত্যা আমরা দেখে, মানে গত সরকারের আমলে এটা খুব বাজে রকমের আলোচনার জায়গা ছিল, যে আমরা সবসময় আলোচনা করতাম সীমান্ত হত্যায় সরকার এর ভূমিকা যথাযথ না, সেটি নিয়ে সমালোচনা ছিল। এখন এই সরকারের আমলেও এই যে 2 জন বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ, সরকারের কাছ থেকে খুব প্রতিক্রিয়া বা প্রতিবাদ আপনি লক্ষ্য করলেন। বিবিসি বলছে যে গত 11 মাসে 34 জন হত্যার শিকার হয়েছে। উন্নতি কি হলো? না, উন্নতি কিছু হয় নাই। প্রথম দিকে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পলিটিশিয়ান না, তিনি আগে শিক্ষক ছিলেন, পরে এনজিও করছেন। তিনি ওই 7 সিস্টার নিয়ে কি কথা বলে একটা ভেজাল লাগাই দিল, এই যে রিলেশন খারাপ হয়ে গেল ভারতের সাথে। এখন ভারতের কাছে আপনি দেখেন, ভারতের পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা ভারতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে সুসম্পর্ক হবে না, এটা আমার ধারণা। 2, এই যে বর্ডার কিলিং এবং পুশিন হচ্ছে, বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আপনি বলেন তো, পুশিন আপনি দেখেন, আমরা প্রেশার দিতে পারছি না। ওই যে প্রথমে লম্বা প্রতিবাদ করছে প্রথম দিকে, এখন আর প্রতিবাদও করে না, জানে এই সরকার জেনে ফেলছে যে তাদের সক্ষমতার বাইরে। তো এখন আপনি বলেন, একটা গরু আসে 300 কিলোমিটার ভারতের ভিতর থেকে, তখন চোখে দেখে না বিএসএফ, আইন শৃঙ্খলা বাহিনীর চোখে দেখে না, বর্ডারের কাছে আসলেই কয়েক গরু চোর, গুলি করে মেরে ফেলে। চীনের সাথে আপনার বর্ডার চুক্তি আছে যে 1 কিলোমিটারের ভিতরে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা যাবে না। তো তখন করছে কি, চীন কুম্ফু কারাত জানে এরকম সোলজার পাঠাই দিছে। ওই যে লাদাখ সীমান্তে ঝগড়া হয়েছে, বাস গুলি খরচ করে নাই, সব নিয়ে বরফের ভিতরে ঢুকেছে, ঢুকায় ইন্ডিয়ান আর্মি মেরে ফেলছে। আমরা তো সেই ক্ষমতা অর্জন করি নাই যে আমরা ইন্ডিয়ান বিএসএফ মেরে ফেলবো। আমাদের হচ্ছে কি, বর্ডারে আমাদের রাইট, সেই রাইটের নেগোসিয়েশনটাও রাখতে হবে। আজান দিয়ে বড় দেশ, আজান দিয়ে যেমন শত্রুতা করা যাবে না, তেমনি শেখ হাসিনার মতো সব এগ্রিমেন্ট করে ছেড়েও দেওয়া যাবে না। আমাদের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস এসে প্রথমেই এই সরকারের সাথে একদম পুরা কিছু কথাই 7 সিস্টার নিয়ে কথা বলে, যে তাদেরও তো 7 সিস্টার আছে, অর্থাৎ ইনডাইরেক্টলি বলা যে ওখানে অস্থিরতা আমরা তৈরি করব। তাদের ভারতের কিন্তু 7 সিস্টার তাদের সাংঘাতিক স্টেক, কারণ ওই দেশ এমন অবস্থায় আছে যে ওখানে যদি সন্ত্রাস, আমাদের এখানে অনুচ্ছেটিয়া ছিল না, অনুচ্ছেটিয়াকে হ্যান্ড ওভার করলো, তো আমাদের দেশে শেল্টার হয়েছে, ওরা আমাদের হিল ট্যাক্সে সবসময় ঝামেলা করতো, আমাদের এখান থেকেও যা যা ভারতে করতো। তো এই জন্য ওরা ওই 7 সিস্টারের নিরাপত্তা চায়। তা আমার কথা হচ্ছে, দেশ বড় দেশ, আমাদের 3 ভাগ ঘিরে আছে, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে। আমরা চাই ছোট দেশ, আমাদের ধরেন পণ্য বলেন যা বলেন, আমাদের উৎপাদনের কোয়ালিটি সব আইটেম ভালো না। আমি ধরেন কয়েকটা 3টে স্টেট ঘুরছি, দেখছি আমাদের প্রাণ আরএফএল এর পণ্য সাংঘাতিক ডিমান্ড, কিন্তু যেতে দেয় না। ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং ট্যাক্স দিয়ে আটকায় দেয়, কিন্তু তাদের পণ্য কিন্তু সব বাংলাদেশে ছয়লাম। এখন একটা ইন্ডিয়ান সেন্টিমেন্ট উঠছে, তাদের কিন্তু অনেক কিছুই কিন্তু বাংলাদেশে, ওরা ভারত কারখানাও করতেছে, অনেক কিছু আবার বাংলাদেশি হয়ে গেছে। তো এই জন্য আমি বলছি যে আমাদের ভারতকে ছাড় দেওয়া নয়, কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স। ভারতের সাথে এই মুহূর্তে আমরা যুদ্ধ করতে চাই না। আবার ভারতকেও বুঝতে হবে যে বিশ্বায়নের যুগে কোন দেশ ছোট নাই, ভারতের মালদ্বীপের সাথেও হাত গোটায় আসছে। সুতরাং বাংলাদেশ কিন্তু 18 কোটি জনগণের দেশ, এই দেশে ইচ্ছে করলেই ভারত কিছু করতে পারবে তা ঠিক নয়।
ভারতকেও এটা বুঝতে হবে, এটা একটা স্বাধীন দেশ, ভারতকে তাদের আমরা প্রাপ্য বুঝতে দিতে পারবো না, হবে। ভারতের বুঝটা ভারত বুঝবে, কিন্তু আমাদের যে বুঝটা সেটির কথা আপনি বলছিলেন যে আজান দিয়ে তো যুদ্ধ করা পাপা বা সেরকমটা সম্পর্ক খারাপ করার মধ্যে কোনো মাহাত্ম নাই। আপনি বলছিলেন শেখ হাসিনার সময় যে মানে ভারতের সাথে চুক্তি, সেই প্রসঙ্গটা বলছিলেন। এই সরকার বলেছিল সব চুক্তি নাকি প্রকাশ করবে, গোপন চুক্তি, অপ্রকাশিত চুক্তি প্রকাশ করবে। কোথায় প্রকাশ তো করলো না, বরং অপ্রকাশিত একটা চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে করলো, এনডিএ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, সেখানে সেটা নিয়েও আপনি কথা বলছিলেন। এই বিষয়গুলো মানে জবাবদিহিতা কোথায় তাহলে? না, বিষয়টা জবাবদিহিতা কে করবে? আমি তো বললাম তো, ওই যে মাহমুদুর রহমান মান্না বলছে না, প্রশ্ন করলে মিটি মিটি হাসে, উত্তর তো দেয় না। উনি তো রাজনীতিবিদ না, উনি তো উত্তর, উনার তো অ্যাকাউন্টেবল হতে হবে, উনি জাতির কাছে অ্যাকাউন্টেবল না। উনি ভাবছে আমি বিশ্ববিখ্যাত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আমার বক্তৃতা শোনে টাকা দিয়ে, এই দেশের এইগুলো সব গরিব দুঃখী ল্যাংটা লোকজন, এরা আবার আমার কি সবগুলোরে পশু মনে করে, এগুলো মানুষ মনে করে বলে মনে না। একটা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সে অ্যাকাউন্টেবল হবে না, উত্তর দিবে না? রাজনীতিবিদদের ডাকে তাদের কথা উত্তর দিবে না? উত্তর দেয় না। আর সব কথায় সব সময় পরিষ্কার করে না, পরিষ্কার করে কথা বলবে না কোনো। এই যে আপনি বললেন যে নির্বাচন হবে, জামাল হায়দার বললেন যে 4-5 দিনের ভিতরে দিবে, উনি তো বলেন নেই। উনি বলছেন যে ওই ফেসিবাদীরা ষড়যন্ত্র লন্ডভন্ড করতে পারে, ষড়যন্ত্র করতেছে, সবাই এক, জুলাই অভ্যুত্থানে সবাই এক করে থাকতে হবে। এখন ওনাকে মোস্তফা জামাল হায়দারের কানে কানে কইছে নাকি কোন জায়গায় শুনছে, উনি কয়ে দিল। হ্যাঁ, উনি আবার একটা লম্বা মানুষ কয়ে দিল। বলতে পারতো যে ইউনিট সরকার এইরকম করছে, তার ভাষাটা বলতে পারতো, তা না বলে উনি 4-5 দিন ডেট দিয়ে দিল, মনে হলো উনি সরকারি লোক। হ্যাঁ, আর রাজনীতিবিদরা যখন বসে কোনো বৈঠকে, তারা মনে করে যে এদেশের মালিক তারা। হ্যাঁ, তারা মালিক, আরে এদেশের জনগণ মালিক, আমি মালিক, আপনি মালিক, ওনারা মালিক না, ওনারা আমাদের কর্মচারী, ওনারা আমাদের সেবক হওয়ার কথা। ওনারা যখন বৈঠক বসে, সব বৈঠক ওনাদের সুবিধা মতো সব সেটেল করে। জনগণের প্রত্যাশা এখানে পূরণ হচ্ছে না। ধরেন এই যে জুলাই অভ্যুত্থানে সবচাইতে সাধারণ লোক মারা গেছে, এই রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি, শ্রমিক, এটা তাদের কোনো অস্তিত্ব নাই। প্রাইভেট ইউনিভার্সিটি মাঝখানে আন্দোলন থেমে গেছে, প্রাইভেট ছেলেরা বেড়েছে, তাদের অস্তিত্ব নাই। মেয়েরা ভরে গেছিল, নামছে, মেয়েদের এখন কয়েকটা মেয়ে আছে, আর মেয়েরা নাই। হ্যাঁ, কারণ মেয়েরা থাকতে পারে না, মেয়েরা নিয়ে নানান স্ক্যান্ডেল তৈরি হয়েছে, মেয়েরা এখন আস্তে আস্তে যার যার বাড়িতে কেটে পড়তেছে। সুতরাং আমার মনে হচ্ছে যে জিনিসটা ভঙ্গুর, সেই জিনিসকে নিয়ে ডক্টর ইউনূস সাহেব চলতে চাচ্ছেন, উনি পারবেন না, উনি পারবেন না। এইটা বোধহয় কিঞ্চিত উপলব্ধি করেছেন, আমার বিশ্বাস তিনি দিবেন। আর যদি না দেন তাহলে কিন্তু উনি ধাওয়া খেয়ে এবারে যেতে হবে, কারণ এবারে বিএনপি ছাড়বে না। কিন্তু এখানেও একটা প্রশ্ন, যেটি আসলে এনসিপি বা জামাত বলছে যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন, এই প্রশ্নেরও তো একটা যৌক্তিকতা আছেই কিনা, সেটাও একটু আপনার কাছ থেকে বুঝতে চাই। কারণ যদি নির্বাচন হয়, কেন্দ্র দখল হয়ে যায়, পুলিশ যদি থাকে নিষ্ক্রিয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি কোনো ব্যবস্থা না নেয়, প্রশাসন যদি চুপচাপ থাকে, যদি মানে তাহলে আসলে নির্বাচনটা সুষ্ঠু হবেও বা কি করে? যে ঘটনা যেটা দেখছি। জি জি, না ঠিক আছে, আপনার ধারণা ঠিক আছে। বিষয়টা হলো যে স্টেক হোল্ডার সবার তো সহযোগিতা লাগবে, তাই না? আপনার আমি বলেন এক এক রকম স্বার্থ সরকারের ভিতরে, সরকারের মধ্যে স্টেক হোল্ডারদের তো এক একজনের এক এক রকম স্বার্থ আছে, ব্যক্তি স্বার্থ আছে, ছোট গোষ্ঠী স্বার্থ আছে, বড় গোষ্ঠী স্বার্থ আছে। আমি এটাই বলছি, আপনার ইলেকশন কমিশনের নিজস্ব রিটার্নিং অফিসারের জন্য অফিসার আছে। আপনার ভারতে 1 মাস ব্যাপী ইলেকশন হয়, আপনি এখানে ভাগ করেন না, 1 ডিভিশন না করেন, 2 ডিভিশন করে একবারে ইলেকশন করেন। আর্মির আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, আর্মি নিয়োগ করেন। আবার যেটা বলা হয় ফেসিবাদের দোষর, এগুলো বাদ দেন। 25টা ক্যাডার, আপনার সব প্রশাসন ক্যাডারের উপর নির্ভর করছে এই সরকার। আরো এর বাইরে 25টা শিক্ষিত লোকের ক্যাডার আছে, হ্যাঁ, সেখানে নাই। আপনি ধরেন ডিসি বানাইছে, ডিসি সব 64 ডিস্ট্রিক্ট ডিসি বসাই দিছে, মিনিস্ট্রিতে আছে আমলা, সব প্রশাসন ক্যাডারের। 25টা ক্যাডার বাইরে রয়েছে। বলা হচ্ছে যে ফেসিবাদের প্রশাসন ক্যাডারের নাকি সব ফেসিবাদের দোষর, হ্যাঁ, আওয়ামী লীগের দোষর। তারা তো হয়তো তাদের সরকারি চাকরি করে, ভয়ে হোক, প্রফেশনের জন্য হোক, চাকরি বাঁচানোর জন্য হোক, করতে পারে। কিন্তু আপনি যদি হয় তাহলে আর 25টা ক্যাডার তো বাইরে ছিল, সেখান থেকে নিয়ে আপনি ডিসি হইতে আইনস্টাইন হইতে হয় নাকি? 7 দিনের ট্রেনিং দিলে হতো তো। আপনার 6 মাসের ট্রেনিং দিয়ে আর্মি অফিসার বানাচ্ছে না কমিশনে, আপনি বানাতেন।
আপনার পুলিশে যদি লোক কম ছিল, বুঝলাম পুলিশের লোক কম, আপনার পুলিশের লোক আপনি আনসার বিডিপি আছে, তেমনটি তো হচ্ছে না। মানে এই প্রস্তাবগুলো আপনি দিচ্ছেন, এই প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো সেভাবে দিচ্ছে না, বা এইভাবে এরকমটা হচ্ছে না। তাহলে যেরকম বাস্তবতা, তাতে আমার প্রশ্নটা এখানেই যে তাহলে এইরকম অবস্থায় আসলে সুষ্ঠু একটা নির্বাচনও বা কিভাবে সম্ভব? যেমন কিছুদিন আগে রাজশাহীতে হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে চিপায় পড়ে ডিসিএসপিরা তাদের সাথে ভালো ব্যবহার করছেন। তো চিপায় পড়ে ডিসিএসপিরা কি করে বসবেন নির্বাচনের সময়, বা নিষ্ক্রিয় পুলিশ প্রশাসন মনোবলহীন ভাবে যখন কাজ করছে, তাহলে নির্বাচনটাকে সুষ্ঠু করবে কি করে এই সরকার? এবং সেখানে আমার নিরপেক্ষতার প্রশ্ন আপনারা তোলেন। জি না, আমি বলছি শোনেন, আমি আগের গতানুগতিক সিস্টেমের বাইরে আসতে হবে। ধরেন আমার কথা বলি, আমি রিপোর্টার্স ইউনিটি, আমি ইলেকশন কমিশনার, সেখানে 2500 সদস্য, হ্যাঁ, এবং সবগুলো রিপোর্টার, সিনিয়র জুনিয়র, কোনো সমস্যা হয় না। মানে তো আপনি যদি অপরাধ ইলেকশন পরিচালনায় যদি অনিয়ম না করেন, কেন মানবে না? এরা শিক্ষিত গোষ্ঠী, মানে তো আপনি তো সাংবাদিক, আপনি তো জানেন একটা রিপোর্টারদের অবস্থা কি, মানে তো। এখন ধরেন আপনি যদি একজন পেশাজীবী, আপনার রিটার্নিং অফিসার 64টা লাগবে, আপনার আছে অলরেডি 30টা অফিসার আছে, আর 34টা আপনি ভাগ করে নেন, দেশটারে ভাগ করে নেন, 4 ভাগ করেন, 3 ভাগ করেন, করে আপনার রিটার্নিং ইলেকশন কমিশনের রিটার্নিং দিয়ে অফিসার দিয়ে ইলেকশন করেন। ডিসি আনেন না, হয়ে গেল। ডিসি আনেন না, আর আপনার আর্মি দেখলে বাংলাদেশের লোক এখনো ভয় পায়, আর্মির সিপাহীদেরকে এনে বসায় রাখেন, সাথে কিছু আনসার দেন, হ্যাঁ, ইলেকশন হবে না কেন? আর ইলেকশন হবে না কেন? নিরপেক্ষ নির্বাচন হবে না কেন? হবে, সম্ভব, সম্ভব। কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম শয়তানি করা যাবে না, যে চালাকি করা, এই চালাকি করা যাবে না। সরকার যদি চায় নিরপেক্ষ নির্বাচন করব, ইলেকশন কমিশনকে যদি সহযোগিতা করে, এবং ইলেকশন কমিশন যদি আপনার এই প্রশাসনের বাইরেও কিছু চিন্তা করে, তাহলে ইলেকশন করা সম্ভব। এবং এই সারা দেশে 64টা জেলায় একসাথে নির্বাচন করলে এটা ম্যানেজেবল হবে না, ম্যানেজ করতে পারবে না। এই জন্য ভাগ করে করুক, এটা সম্ভব, সম্ভব, আমি মনে করি এটা সম্ভব। অনেকগুলো যদি আছে, এতগুলো যদি একসাথে মেলে কিনা এটা একটা প্রশ্ন। আর এই সম্ভাবনাগুলো, যেটা প্রস্তাবগুলো আপনি দিচ্ছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম প্রস্তাবনা যায় কিনা, মানে সরকারকে বিবেচনা করতে হলে তো প্রস্তাবনাটাও যেতে হবে, সেটিও আসলে দেখার বিষয়। অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ, অনেকক্ষণ কথা বললাম। নিশ্চয়ই সামনেও কথা হবে। 4-5 দিনের মধ্যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে কিনা সেটি দেখে নিশ্চয়ই আরো পর্যালোচনা করার সুযোগ পাবে। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকেন, থাকবেন।